এই অনুযায়ী যদি দেখা যায় মুখ্যমন্ত্রী ধনু রাশি এবং তুলা লগ্ন পূর্বসারা নক্ষত্রে জন্ম হয়েছে এবং ওনার 92 থেকে 2010 এই সময়টা রাহুর দশা গেছে এবং 2010 থেকেই বৃহস্পতির মহাদশা শুরু হয়েছে। 1 জানুয়ারি আপনি দেখছেন 2024 থেকে কিন্তু ওনার রাহুর অন্তর্দশা শুরু হয়েছে। দুটো অ্যান্টি প্ল্যানেটের দশা চলছে এবং অন্তর্দশাপতি মূলত সময়কে নিয়ন্ত্রণ করে। মানুষ যেটা নিয়ে চিন্তিত যে ভোট পরবর্তী হিংসা, ভোটের সময় হিংসা, বা ধরুন নতুন সরকারও এলো, এই হিংসার কন্টিনিউয়েশন কি ওয়েস্ট বেঙ্গলে থাকবে? এখানে ভাগ্যের লড়াইটা হচ্ছে ডাইরেক্ট অমিত শাহর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওকে, এটা একটু কারণে- প্রকাশ করুন। হ্যাঁ, যে কারণে অমিত শাহর চার্ট এতটাই স্ট্রং বর্তমানে, এবং আপনি দেখছেন পরিবর্তন হলে আমাদের কি লাভ হবে? বাচ্চাগুলো চাকরি পাবে নাকি ভাতাই চলবে 1,500 টাকা করে? আমার সেটা জানার দরকার বেশি, যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা হবে বাংলা। আমি এর আগেও একটি চ্যানেলে বলেছিলাম, নবান্ন যে ভবনটা থেকে সরকার চালানো হয় সে ভবনটা কিন্তু বাস্তুমতে ভালো নয়। আমি বলছি ভারতবর্ষের আগামী দিনে যে রাজনৈতিক দলগুলো থাকবে, খুব সিরিয়াস শিক্ষিত লিডাররাই ভারতবর্ষকে চালাবে, সেটা বিজেপি চালাক, কংগ্রেস চালাক। বাংলার বর্তমান এবং ভবিষ্যৎ পরিস্থিতি আপনার কি মনে হচ্ছে? পশ্চিমবাংলাকে বলতে গেলে কিছু কথা বলি। পশ্চিমবাংলার যে দিনটা পশ্চিমবঙ্গের স্থাপনা দিবস, সেই দিনটাকে ধরে তো পশ্চিমবঙ্গের ভাগ্য এবং তার সঙ্গে দেশের রাজার ভাগ্যের সাথে দেশের উন্নতি, দেশের প্রগতি বা দেশের অবনতি এগুলো নির্ভর করে। এখন তো রাজতন্ত্র নেই, এখন গণতন্ত্র। গণতন্ত্রে যিনি প্রধানমন্ত্রী বা যিনি রাজ্যের প্রধান শাসক হন, তার ভাগ্য এবং তার দশার অনুযায়ী রাজ্যের সুফল কুফল নির্দেশ করে। তো যদি দেখা যায় বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন, আমি আপনাদের দর্শকদের কাছে প্রথমেই বলবো যে আমরা মুখ্যমন্ত্রীর জন্ম যে বিষয়টা, সেটা 5ই জানুয়ারি 1955 যেটা গুগলে পাওয়া যায়, আমরা অনেকেই জানি সেটা ওনার সঠিক জন্ম তারিখ নয়। বিশেষ কোনো জায়গা থেকে এবং মুখ্যমন্ত্রীকেও বেশ কয়েকবার বলতে দেখেছি যে ওনার জন্ম আশ্বিন মাসে হয়েছিল এবং অষ্টমী তিথিতে। তো যদি দেখা যায় 5ই অক্টোবর 1954 আমরা একটা তথ্য পেয়েছি জ্যোতিষ মহল থেকেই, মুখ্যমন্ত্রীর জন্ম বীরভূম জন্মস্থান এবং সময় একটা পাওয়া গেছে সকালের দিকে 8:28। এই অনুযায়ী যদি দেখা যায় মুখ্যমন্ত্রী ধনু রাশি এবং তুলা লগ্ন পূর্বসারা নক্ষত্রে জন্ম হয়েছে এবং ওনার 92 থেকে 2010 এই সময়টা রাহুর দশা গেছে এবং 2010 থেকেই বৃহস্পতির মহাদশা শুরু হয়েছে। 27 মে 2010 বৃহস্পতির মহাদশা শুরু হয়েছিল। 27 মে 2026 বৃহস্পতির মহাদশা শেষ হয়ে যাবে। তো যদি দেখেন 2010 মে মাস, তারপর থেকেই ওনার পশ্চিমবঙ্গের রাজ্যে অভিষেক হয়েছিল এবং তুঙ্গ ওনার চার্টে বৃহস্পতি অত্যন্ত ভালো অবস্থায় রয়েছে এবং বৃহস্পতি বসে রয়েছে কর্কট রাশিতে, পুষ্যা নক্ষত্রে বসে রয়েছে এবং এই জন্ম তারিখটা এতটা অ্যাকুরেট মেলে যে কারণে এটাকে নিয়েই ভবিষ্যৎবাণী করব বলে, এবং এটা মুখ্যমন্ত্রী নিজেও মুখেও বলেছেন বলে আমরা এটাকে ধরেই ভবিষ্যৎবাণী করছি। আমরা যখন দশা বিচার করি, দশার সঙ্গে অন্তর্দশাপতিকে আমাদের দেখতে হয় এবং অন্তর্দশাপতিতে কিন্তু 1 জানুয়ারি আপনি দেখছেন 2024 থেকে কিন্তু ওনার রাহুর অন্তর্দশা শুরু হয়েছে। দুটো অ্যান্টি প্ল্যানেটের দশা চলছে এবং অন্তর্দশাপতি মূলত সময়কে নিয়ন্ত্রণ করে। 2024-এই তো অভয়া হয়েছিল এবং প্রথম যদি বলেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জনগণ কিন্তু অনেকটাই রাস্তায় নেমেছিল এবং ওনার কিছুটা ইমেজেও ধাক্কা লেগেছিল এই 2024-এর পর থেকে এবং 27 মে 2026 অবধি কিন্তু এই দশা চলবে। মানে এটা রাহুর দশা আপনি বলছেন? রাহু বৃহস্পতির দশাও শেষ হবে, রাহু অন্তর্দশাও শেষ হয়ে যাবে। আচ্ছা, ওনার যে সুসময় সেটা কিন্তু বেরিয়ে যাবে। আচ্ছা, সুসময় কিন্তু চলে যাবে এবং অনেকেই বলবে শনি তো তুঙ্গ, শনি লগ্নস্থ তুলা লগ্নের জাতিকা, তাহলে তুঙ্গ শনির দশাতেও তো ওনার ক্ষমতা ভোগ করার কথা, কিন্তু শনি লগ্নস্থ শনির দশায় কিন্তু জাতিকা কিন্তু খুব ভালো জাতিকা যাবে না সময়। অন্তত ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে কিন্তু অনেক প্রতিদ্বন্দ্বিতা আসবে এবং আমি সুস্পষ্টভাবে বলতে পারি 4ঠা মের যে গোচর এবং মুখ্যমন্ত্রীর যে কুণ্ডলী, সে কুণ্ডলীর গ্রহ বলবত্তা যদি বিচার করা যায় এবং 4ঠা মে 2026-এর যদি গোচর আপনারা দেখেন, সেখানেও আমি মনে করছি পশ্চিমবঙ্গে কিন্তু এবার কঠিন লড়াই হতে চলেছে, প্রচণ্ড টাফ লড়াই এবং সরকার কিন্তু
নতুন সরকার আসার একটা সম্ভাবনা পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে। নতুন সরকার আসুক বা পুরনো সরকারই থাকুক, মানুষ যেটা নিয়ে চিন্তিত যে ভোট পরবর্তী হিংসা, ভোটের সময় হিংসা, বা ধরুন নতুন সরকারও এলো, এই হিংসার কন্টিনিউয়েশন কি ওয়েস্ট বেঙ্গলে থাকবে, বা পুরনো সরকার ফিরে এলো তারপরেও কি হিংসা হবে? মানে আমরা হিংসা মুক্তটা কবে হতে পারবো? বিহার করে দেখালো, ইউপিতেও এখন হিংসা অনেক কম, বিহারে এই লাস্ট ভোটে 0, ভোটের পরে কি হিংসাটা শেষ হবে? হিংসার যদি কথা আসে, এই মুহূর্তে যে গোচর অবস্থান করছে এবং যে গ্রহগত অবস্থান, তাতে হিংসা থেকে আমরা এক্ষুনি বেরোতে পারবো না। কিছু হিংসা হবেই। মঙ্গল শনি যোগ তৈরি করেছে মীন রাশিতে, তো হিংসা কিন্তু হবেই। হিংসা থেকে এক্ষুনি বেরোতে পারবো না। তবে পরিস্থিতির বদল অবশ্যই 2027 জানুয়ারির পর থেকে আস্তে আস্তে ঘটবে, কিন্তু হিংসার জায়গা অব্যাহত থাকবে এবং যে এই মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হবে। স্বাভাবিক, আপনারা জানেন নির্বাচনের জন্য জ্যোতিষের ভবিষ্যৎবাণী দরকার হয় না। হিংসা কিন্তু খুব বেশি আমরা বেরোতে পারবো না। হিংসার জায়গা ইলেকশনও ঘটবে, ইলেকশনের টাইমেও ঘটবে, আফটার ইলেকশন তো হিংসা হবে আপনার মতে? হিংসা হবে। মমতা ব্যানার্জি যখন এসছিলেন 2011-তে, উনি এমনভাবে এসছিলেন যে কেউ বুঝতে পারেনি, সবাই চুপচাপ, আমরা সবাই, যত বড় বড় এক্সিট পোল ছিল সবাই সিপিএমকে বলেছিল এত আসন পাবে, বাট লোকে চুপচাপ ছিল, মমতা ব্যানার্জি চলে এসছেন। এইবারও লোককে চুপচাপই মনে হচ্ছে। আপনি যেটা বললেন যে মানে আমরা যদি মার্কেটে সার্ভে করি, এক্সিট পোলগুলো বলছে কিছু এক্সিট পোল বিজেপিকে জেতাচ্ছে, কিছু এক্সিট পোল তৃণমূলকে জেতাচ্ছে, কিন্তু মানুষজন কিন্তু এই বছরও চুপিয়ে আছে, মানুষজন কিন্তু ভোকাল না। জনগণ আমাদের জ্যোতিষশাস্ত্রের চন্দ্র থেকে বিচার করা হয়। জনগণের যদি কথা আসে, জনগণ কিন্তু সরকারের বিরুদ্ধে একটা বড় অংশ এবছর চলে যাবে। জনগণ অনেকটাই বিরুদ্ধে থাকবে সরকারের। আচ্ছা, মুসলিম ভোটটা কোন দিকে যেতে পারে, এরকম কি বলা যায় জ্যোতিষে? মাইনরিটি ভোট বা সংখ্যাগুরু ভোট সংখ্যালঘু। এই হিসাবে জ্যোতিষে যে খুব বিচার হয় তা নয়। সামগ্রিক জনগণ, সকলেই তো জনগণ। আচ্ছা, মাইনরিটিরাও জনগণের মধ্যে পড়ছে, মেজরিটিরাও জনগণের মধ্যে পড়ছে। স্বাভাবিক একটা প্রাতিষ্ঠানিক বিরোধিতা হবে। এবং সব থেকে বড় কথা, এই যে বছরটা, এটা কিন্তু রবি রুল করছে এই বছরটাকে। ওকে। রবি রুল যখন করে, নতুন রাজার তৈরি হয়, নতুন রাজত্বের সৃষ্টি হয়, প্রশাসনিকভাবে নতুন পরিবর্তন আসবার ইঙ্গিত তৈরি করে। এবং আমরা প্রশাসনিক বদলই দেখব। এবং আমার যা ধারণা, মমতা বন্দ্যোপাধ্যায় একদম ধ্বংস হয়ে যাবে এটা বলবো না, কিন্তু তার দল প্রচণ্ডভাবে ধাক্কা খাবে এবং ক্ষমতা থেকে দূরে চলে যাবে। মমতা ব্যানার্জির স্বাস্থ্যর ব্যাপারে কি, কারণ বয়স হয়েছে? বয়সজনিত বিষয়ে তো এমনি স্বাস্থ্যহানি হবে। তাছাড়া ওনার হেলথ আজ থেকে নয়, বিগত 2 বছর ধরে ওনার কিন্তু হেলথ অনেকটাই খারাপ হয়েছে। হয়তো প্রকাশ্যে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু নিশ্চিতভাবে যে দশা আমি দেখতে পাচ্ছি, যে ডেটা উপরে আমরা দেখছি, তাতে ওনার হেলথ খারাপ আছে। আগামী দিনে স্বাস্থ্য আর একটু খারাপ হবে ওনার। ধরুন টিএমসি সরকার ফিরে এলো, অভিষেক ব্যানার্জি কি এরপরের কাণ্ডারি বাংলার? এই বিষয়ে বলতে গেলে অভিষেক ব্যানার্জির একটি সঠিক জন্ম তালিকা দরকার। আমি তৃণমূল কংগ্রেস দলের একাধিক শীর্ষ নেতার সঙ্গে আমার পরিচয় থাকার সুবাদে, যারা কেউ কেউ হয়তো ওনার ঘনিষ্ঠ ছিলেন, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডেট অফ বার্থটা নিয়ে আমাকে 2-1 বলেছেন যে সেটা সঠিক নয়, এটা গুগলে দেওয়া রয়েছে। কিন্তু সামগ্রিকভাবে যদি দেখতে হয়, আমাদের যে সমুদ্রবিদ্যাতে একটা অবজারভেশন লক্ষ্য করা যায় মানুষের, আমাদের মুখ, চোখ, হাত, চুল, তাতে গ্রহগত অবস্থান। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রেখেছেন, আমরা কিছু ক্লোজ ফটো যেখানে ওনার পামটাকে আমরা দেখেছি, সেখানেও যদি দেখা যায়, তাহলে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীনই অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষমতা ভোগ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবর্তমানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিক ক্ষমতা ভোগ করতে পারবেন না। আপনি বললেন যে পাল্টানোর মানে সরকার পাল্টে যাওয়ার একটা প্রবল চান্সেস আছে। যদি পাল্টে যায়, যেই আসুক, ধরুন আসলো বিজেপি এলো, আমি এক্সাম্পলে ধরছি, তারা কি পশ্চিমবঙ্গের জন্য কিছু করবে না? সেই পশ্চিমবঙ্গর সঙ্গে বিজেপির তো একটা খুব ভালো যোগাযোগ আছে। এটা আপনি কার চার্ট দেখে বলছেন? এটা শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে আমি পশ্চিমবঙ্গের যোগাযোগের কথা বলছি। আচ্ছা, যেহেতু পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন, তো বিজেপির সঙ্গে পশ্চিমবঙ্গের একটা যোগাযোগ আছে। এবং এই নির্বাচনটা হচ্ছে, আমার প্রথমে মনে হয়েছিল কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে শুভেন্দু অধিকারীর একটা লড়াইয়ের জায়গা তৈরি হবে। পরবর্তীকালে রাজনীতিক যেটা আমরা টিভিতে খবরে দেখছি, সেটা আমরা দেখতে পাচ্ছি না। লড়াই তো হচ্ছে, কিন্তু এখানে ভাগ্যের লড়াইটা হচ্ছে ডাইরেক্ট অমিত শাহর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওকে, এটা একটু ফোকাস করুন। হ্যাঁ, যে কারণে অমিত শাহর চার্ট এতটাই স্ট্রং বর্তমানে, এবং আপনি দেখছেন, এবং
অমিত শাহর কিন্তু আন্ডারে পুলিশ চলে গেছে এখন এই মুহূর্তে, এবং এই মুহূর্তে অমিত শাহর আন্ডারে যায়নি, ইসিআই এর আন্ডারে আছে, ইলেকশন কমিশনের আন্ডারে আছে, অমিত শাহর আন্ডারে যায়নি। বলা যেতেই পারে, আপনারা যেটা বলছেন সেটা হয়তো পলিটিক্যালি কারেক্ট স্টেটমেন্ট, পলিটিক্যালি কথা, কিন্তু পুলিশ মানে হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রে মঙ্গল, মঙ্গল হচ্ছে সেনাপতি। তো স্বাভাবিকভাবে মঙ্গল কিন্তু যে 4 মে রেজাল্ট বেরোবে সেদিন কিন্তু মঙ্গল থাকবে অত্যন্তভাবে পীড়িত অবস্থায়, মঙ্গল বসে থাকবে, ঠিক আছে, এবং অমিত শাহ আন্ডারেই কিন্তু প্রশাসন থাকবে। সুতরাং অমিত শাহর ভাগ্য বেশ সুপ্রসন্ন, এবং অমিত শাহর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হেড টু হেড লড়াই যেটা আমরা দেখছি কোথাও চলছে, সেখানে কিন্তু অমিত শাহের বিজয়ের সম্ভাবনা দেখতে পাচ্ছি। অমিত শাহ আবার বলেছেন যে 15 days he is going to stay in Bengal only during the election time. বেঙ্গলে আমি অনেকেরই প্রেডিকশন দেখছিলাম, অনেকেই অনেক কথা বলেছেন, প্রত্যেককেই সম্মান করি, কিন্তু আমার ব্যক্তিগত যেটুকু অভিজ্ঞতা বা যেটুকু বিচার আমি করেছি তাতে পরিবর্তনের ইঙ্গিতই আমি পাচ্ছি। পরিবর্তন হলে আমাদের কি লাভ হবে? বাচ্চাগুলো চাকরি পাবে নাকি ভাতাই চলবে 1,500 টাকা করে? আমার সেটা জানার দরকার বেশি, যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা হবে বাংলার। সে তো বিরোধী দল হোক শাসক দল হোক, দুই দলই তাদের ইস্তাহারে বলেছে সে বিষয়টা, ভাতাকে কেউ ছেড়ে বেরোতে পারেনি, কিন্তু ইন্ডাস্ট্রি আসার যদি কথা আসে, নিশ্চিত শাসক বদলালে ভাগ্য বদল হয়। আমি এর আগেও একটি চ্যানেলে বলেছিলাম, নবান্ন যে ভবনটা থেকে সরকার চালানো হয় সে ভবনটা কিন্তু বাস্তবমতে ভালো নয়। আমি নবান্নর ভালো মতো অবজার্ভ করেই বলছি, নবান্ন থেকে সরকার চালানোর ফলে পশ্চিমবঙ্গের কিন্তু ভাগ্যহানি হয়েছে, যেটা রাইটার্স থেকে চালানোই এতটা খারাপ হতো না। সিপিএম এর সময় অনেক কলকারখানা বন্ধ হয়েছে, কলকারখানা বন্ধ হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু রাইটার্সের সময় রাইটার্স থেকে তো এর আগেও অনেক শাসক চালিয়েছেন, এমন না যে সিপিএম চালিয়েছেন। সিদ্ধার্থ শঙ্কর রায় আমলে আমরা চলেছি, তার আগে বিধান রায়, অজয় চক্রবর্তীরাও সরকার চালিয়েছেন। সুতরাং নবান্ন কিন্তু প্রশাসনিক যে ভবন যে জায়গায় পশ্চিমবঙ্গের, সেটা কিন্তু শুভ না। বিজেপি আবার বলছে রাইটার্স থেকেই চালাবে, কিন্তু এবার রাইটার্স থেকে চালানো শুভ। আমি খুব ভালো মতো বলি, বিজেপি দলটাকে আমি কিছু বিষয়ে বেশ ভালোভাবে অবজার্ভ করে দেখেছি, ওরা পুরো জ্যোতিষী মেনে সব কিছু করে, তৃণমূলও তাই করে। এইবারে একটু ব্যতিক্রম দেখলাম, আমার মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দেখে বড় বড় সিদ্ধান্তগুলো নিতেন, বিশেষ করে প্রার্থী ঘোষণা, এবার একটু আগে করেছেন, সোমবারে করেছেন। আর বিজেপি কিন্তু খুব ক্যালকুলেশন মেনে করেছে, এই পুরো সিস্টেমটা, ওদের যে প্রার্থী ডিক্লেয়ার যা পদ্ধতি, পুরো সিস্টেম জ্যোতিষের নিয়ম মেনে করেছে। এবং রাইটার্স থেকে যে সরকার চালানোর কথা বিজেপি বলছে, এখানেও কিন্তু বিজেপির নিশ্চয়ই কোনো পরামর্শ বিষয় রয়েছে। আমি আর দুটো পার্সোনালিটির নাম বলছি, সৌরভ গাঙ্গুলি আর দেব। সৌরভ গাঙ্গুলি জমি নিলেন স্টিল কারখানা করবেন বলে, দেববাবুও বললেন ঘাটাল মাস্টার প্ল্যান করবেন। হয়তো শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের একদম প্রাইমারি ব্যাপারটা, কিন্তু আমি জানতে চাই বাংলার মানুষ তাদের খুব ভালোবাসে, তারা কি সত্যি বাংলার মানুষের জন্য করছে না নিজের কেরিয়ার নিজের বিজনেসের জন্য করছে? দেখুন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের চার্টে আমি খুব বেশি কিছু দেখছি না সৌরভ গঙ্গোপাধ্যায় পশ্চিমবঙ্গের কোনো ডেভেলপ করবেন বলে। আচ্ছা, সৌরভ গঙ্গোপাধ্যায় কখনোই ক্রিকেট ব্যতীত অন্য কোনো বিষয়ে আগ্রহী হবেন না, কারণ ওনার যে জন্মচার্ট সেটা মঙ্গল শুক্র কেন্দ্রিক, তো সেই বিষয়ে ক্রীড়াতেই ওনার আগ্রহ বেশি, ওনার হাত ধরে ক্রীড়ার ডেভেলপমেন্ট হতে পারে। কিন্তু প্রশাসনিকভাবে রাজনৈতিক বিষয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেরও আগ্রহ কম আছে, কেন আমার আত্মা যেটা চাই আমি তো সেটাই করব। ভালো ক্রিকেটার, অবশ্যই ওনার হাত ধরে ক্রীড়ার উন্নতি হতে পারে, কিন্তু আমি মনে করি না পশ্চিমবঙ্গে ওনার হাত ধরে শিল্প আসতে পারে, আসবেও না। কারণ ইন্ডাস্ট্রিয়ালিস্টের যে চার্ট লাগে শিল্প তৈরি করতে গেলে, দেখুন ইস্পাত কারখানার কথা বলেছেন, আমাদের শাস্ত্রে ইস্পাতকে ইন্ডিকেট করা হচ্ছে শনি, সাটার্ন। তো ইস্পাত কারখানা সৌরভ গঙ্গোপাধ্যায় কখনোই করবেন না, কেন আপনার মনে আছে লর্ডসের মাঠে যখন জামা খুলে উনি উড়িয়েছিলেন, ওনার গলাতে অনেক রত্ন কবচ আমরা দেখেছি, সেটা নিয়ে কিছু ভিডিও রয়েছে। ভীষণভাবে আধ্যাত্মিক ব্যক্তি, খুব ভালো মানুষ, ভালো পরিবারের, বড় পরিবারের, সম্ভ্রান্ত পরিবারের ছেলে, সে কখনোই করবে না। হয়তো সে ঘোষণা করেছিল, কিন্তু সেটা শিল্পপতির চিহ্ন চার্ট নয়। ইন্ডাস্ট্রিয়ালিস্ট মানে যে ইস্পাত ইন্ডাস্ট্রি, আমি বলছি না যে অন্য ব্যবসা উনি করবেন না, যেমন অন্যান্য অনেক ব্যবসা করছেন, অন্য ব্যবসা করছেন, কিন্তু স্পেশালি ইস্পাত ব্যবসা যেটা লৌহ কারখানা, এবং সেটা কিন্তু পুরোটাই শনির আন্ডারে, সেই বিজনেসে সৌরভ গঙ্গোপাধ্যায় যুক্ত হবেন বলে আমি মনে করি না। যদি পরবর্তী সরকার আসে, নারী সুরক্ষার ব্যাপারটা আপনি কিরকমভাবে দেখছেন? পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা ব্যাপারে যেহেতু আপনাকে বললাম, সরকার আসলে সরকারের যিনি প্রধান হবেন তার ভাগ্যকুণ্ডলীর উপর নির্ভর করবে পুরো পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ।
আর নতুন সরকার আসলে আমরা যদি পরিবর্তন তো হবে। যদি আমরা শুভেন্দু অধিকারীটা ভাবি, যদি আপনি যাকে বলছেন যে যিনি প্রধান হবেন, লেটস সে হি ইজ শুভেন্দু অধিকারী, বিকজ আজকের ডেটে সবচেয়ে উজ্জ্বল মুখ তিনি। হি ইজ কম্পিটিং ইন মমতা ব্যানার্জি ইন ভবানীপুর, হি ডিফিটেড মমতা ব্যানার্জি। সে লোডশেডিংয়ের গল্প দিতে পারে বা লোডশেডিংয়ের কথা বলতে পারে, বাট হি ডিফিটেড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। যদি এবারও সম্ভবত শুভেন্দু অধিকারী ভবানীপুরে জিতবেন। সরি, এবারও শুভেন্দু অধিকারী সম্ভবত ভবানীপুরে জিতবেন। কিন্তু আমাদের সার্ভে উল্টো কথা বলছে ভবানীপুরটা। এটা আমি বলতে পারবো না। প্রেডিকশনে আপনি বলছেন? আমি প্রেডিকশনে মনে করছি শুভেন্দু অধিকারী জিতবেন ভবানীপুর। নন্দীগ্রাম তো মোটামুটি সেফ সিটি। নন্দীগ্রাম আমি বিচার করিনি, কারণ পবিত্র কর যার তার ডেটা আমার কাছে নেই। আমি শুভেন্দু অধিকারীকে যেটুকু দেখেছি ভবানীপুরে, শুভেন্দু অধিকারী ভবানীপুর জেতার চান্সই প্রবল। শুভেন্দু অধিকারী ধরুন ভবানীপুর থেকে জিতলো, আফটার দ্যাট বিজেপি চলে এলো, হি বিকাম সিএম, মানে হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলছি। ইন দ্যাট কেস নারী সুরক্ষার ব্যাপারটা কিরম হবে? প্রশাসন অনেক শক্তিশালী হবে, অনেক শক্তিশালী হবে, অনেক কঠোর হবে। বিশেষ করে যদি শুভেন্দুবাবু রাইটার্স থেকে সরকার চালান, তাহলে অবশ্যই পশ্চিমবঙ্গের অনেক কিছু বেটার হবে। আমি বারবার রাইটার্সের কথা বলছি, কারণ ব্যক্তি শুভেন্দু অধিকারীর কথা আমি বলবো না। আমি মনে করি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ রাইটার্স থেকেই নির্ধারণ করা উচিত। রাইটার্স থেকেই পশ্চিমবঙ্গে বেটার সরকার চালানো যাবে। পরবর্তীতে যেই সরকারটি আসবে, আপনার কথা অনুযায়ী যে সরকারটি পরবর্তীতে গঠন হবে, সেই সরকারটি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আনবে আপনি বললেন যে নারী সুরক্ষা ওনারা চেষ্টা করবেন বা গভর্নমেন্টটা ভালো করে চালাবেন। একটা কথা চলে যে পুলিশ সরকারের দাস, পুলিশ কি নিরপেক্ষ হতে পারবে ইন দ্যাট সিনারিও? পুলিশ নিরপেক্ষ নয়, পুলিশ নিরপেক্ষ থাকবে না বলে আমি মনে করি। তবে পুলিশ অনেক বিষয়ে ভালো পারফর্ম করবে, কারণ পুলিশ বিজেপি যে দলের যে মানে ওদের যে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, স্পেশাল করে উত্তরপ্রদেশে পুলিশ যেভাবে অপরাধীদের দমন করে, সেটা বাংলাতেও হবে। তো পুলিশ অনেক বেশি অ্যাক্টিভ হবে, মানে বুলডোজার কালচার আসবে। হ্যাঁ, স্ট্রং হবে, অনেক স্ট্রং হবে। কারণ সত্যি কথা বলতে গেলে শুধুমাত্র বিজেপির শাসন না, আমি অন্যান্য রাজ্যেও গিয়েও দেখেছি, কংগ্রেস বাম শাসিত রাজ্যেও দেখেছি, বিশেষ করে সিকিমে দেখেছি, কেরালে দেখেছি, এখানে অন্যান্য দলের সরকার আছে, সেখানে কিন্তু পুলিশ অনেক স্ট্রং। স্ক্যামসগুলো বন্ধ হবে। এবার স্ক্যামসের নাম আপনি জিজ্ঞেস করলে আমি একটার পর একটা বলে যেতে পারি, বাট আমি ইন টোটাল বলছি। দেখুন, প্রথমত বলি, তৃণমূল হচ্ছে বুধের পার্টি। ওকে, জ্যোতিষশাস্ত্রের বুধ কি জানেন? জ্যোতিষশাস্ত্রের বুধ মানে যার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। আমি আবার বলছি, এটা সম্পূর্ণ জ্যোতিষীয় বিশ্বাস। তো বুধের পার্টির কোনো বিশ্বাসযোগ্যতা থাকবে না, এটাই স্বাভাবিক। তারা স্ক্যাম করবে, তারা সুবিধাবাদী হবে। তৃণমূল ভবিষ্যতে বেঁচে থাকার জন্য বিজেপির সাথেও অ্যালায়েন্স করতে পারে, করেছিল তো আগে, আগামী দিনও করতে পারে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকেন। আমি আপনার ক্যামেরায় বলছি, সরকার ধরে রাখার জন্য, সরকারকে কোনোভাবে নিজেকে প্রোটেকশন করার জন্য, নিজের ক্ষমতা রাখার জন্য উনি আবার বিজেপির সঙ্গে যেতে রাজি থাকবেন। যদি প্রয়োজন হয় বিজেপির সঙ্গে উনি যাবেন। বিজেপি কি নেবে কোয়েশ্চেন সেখানে? সেটা জানি না, সেটা ওরা বলতে পারবে। কিন্তু বুধের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিশ্বাসযোগ্যতা আছে কিনা সেটা আপনারা ভালো বলবেন, সেখানে আমি কোনো ব্যক্তিকে কিছু বলবো না। কিন্তু পার্টিটা বুধের পার্টি, এই বুধের পার্টির বিশ্বাসযোগ্যতা নেই। অন্যদিকে বিজেপি পার্টির কথা যদি বলেন, বিজেপি একটা ধার্মিক কথা বলে এবং বিজেপি যে কথাগুলো বলে বারবার করে দেখায়। সিপিএম এর একটা বক্তব্য আছে, তাদের বক্তব্য যে আমরা 2011-তে হেরেছি, এখনও আমরা টিপ করে হলেও জ্বলছি, আমাদের মিছিলে কিছু লোক যায়, আমরা প্রচার করতে পারছি। তৃণমূল নাকি হেরে গেলে পুরো পার্টিটাই উঠে যাবে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন জীবিত আছে ততদিন সেটা সম্ভাবনা কম। কেন, এবারও মাইনরিটি যে কথাটা আপনি বলছিলেন, মেজরিটি, এটা আমি জ্যোতিষের কথা বলবো না। তাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবারও তো একটা সিট পাবেন বিধানসভায়, কিছুটা সিট তো পাবেন, কিছুটা না, অনেকটাই পাবেন। ঠিক আছে, সংখ্যাগরিষ্ঠতা না পেলেও কম সিট পাবেন। তো পার্টি এই মুহূর্তে ওনার সুস্থতাকালীন উঠে যাবে না। তবে হ্যাঁ, পরিবর্তনের সাথে সাথে তৃণমূলের কর্মীরা কিন্তু তৃণমূলের সাথে থাকবে না। আমি আপনাকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনেরটা জিজ্ঞেস করলাম, এবার ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে যদি বলেন, ইফ দ্য গভর্নমেন্ট চেঞ্জেস অর দ্য সেম গভর্নমেন্ট স্টেজ, ইনফ্রাস্ট্রাকচারে কী কী পরিবর্তন হবে? যেরকম হসপিটাল আমাদের বলতে গেলে বিরোধীরা বলে শুধু পিজি, এরকম কি আর কিছু হবে? হেলথ না, আমি যে আপনাকে বললাম, শাসক বদলের সাথে সাথে পুরো রাজ্যেরই ভাগ্য বদল হয়, পশ্চিমবঙ্গেরও ভাগ্য বদল হয়। পশ্চিমবঙ্গে একটা নতুন দিশা তৈরি হবে। যদি শাসক বদল হয়, তো শাসকের সাথে সাথে রাজ্যেরও ভাগ্য বদল হয়, রাজার সঙ্গে সঙ্গে রাজ্যবাসীরও ভাগ্য বদল হয়। পরিযায়ী শ্রমিককে আর যেতে হবে না আপনি বলতে চাইছেন? পরিস্থিতি নিশ্চয়ই পাল্টাবে। এবং শুধু তাই না,
এবার যদি আমি যুগের কথা আসি, এই যুগটা কিন্তু বৃহস্পতির যুগ চলছে। মানুষ অনেক জ্ঞানী শিক্ষিত হয়ে উঠেছে, মানুষকে বোকা বানানো অনেক কঠিন হয়ে গেছে। আগেকার দিনে যে মানুষকে ভুল বোঝানো যেত, বোকা বানানো যেত, সেই জিনিসটা মানুষ আর হবে না। মানুষ জ্ঞানী হয়ে উঠবে এবং আমার মনে হয় ভারতবর্ষ খুব ভালো জায়গায় যেতে চলেছে আগামী দিন। পশ্চিমবঙ্গ তার ব্যতীত হবে না। জিডিপিতে তো ফোর্থ হয়ে গেল ভারতবর্ষ গ্লোবাল র্যাঙ্কিং এ। আবার ভারতবর্ষ উত্থান হবে। আচ্ছা, আবার আপনি উত্থান বলছেন হবে। এটা টেম্পোরারি ক্রাইসিস এলপিজির জন্য, মানে টেম্পোরারি গ্যাসের জন্য। ক্রাইসিস চলছে ভারতবর্ষে। প্রধানমন্ত্রীও হয়তো তারও বয়সজনিত কারণে আপকামিং যিনি প্রধানমন্ত্রী আসছেন, আপনারা রাজা দেখেছেন, এরপরে রাজার রাজা আসছে। কাকে আপনি স্পেসিফিক্যালি বলছেন? আমি এই মুহূর্তে কারোর নাম বলবো না, কিন্তু শাসক উত্তরপ্রদেশের কি মনে হচ্ছে কোনো একটা হিন্ট? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলে ভারতবর্ষ বিশ্বের গরিমায় আবার নিজের জায়গা তৈরি করবে। কিন্তু বিজেপির নিজেদের মধ্যেই বিজেপির বক্তব্য, মানে বিজেপির লোকেরাই বলে যে মোদি হচ্ছে একটু সফট হিন্দুত্ব পালন করেন, কিন্তু যোগীজি একদম ইন ফ্রন্ট অফ দি ক্যামেরা হিন্দুত্ব পালন করেন। তখন তো মাইনরিটিসদের আমি পুরো বলতে পারবো না, কিন্তু যোগী আদিত্যনাথ যেভাবে উত্তরপ্রদেশে আমরা দেখেছি কড়া ভূমিকা নিয়েছে। ভারতবর্ষ তো অনেক নরম একটা দেশ, আমরা অনেক উদারবাদী দেশ, আমেরিকার মতো শক্তপোক্ত আমরা নই। এবং কোথাও গিয়ে আমাদের ওই আমেরিকার জুলুমবাজিটাকে আমি বলছি না, যে দেশের জন্য যে শক্তপোক্ত বিষয়, এই নরম পন্থা বিষয় আমাদের দেশকে খোকলা করে দিয়েছে। সেটা কিন্তু কড়া শাসক ছাড়া ভারতকে শক্তিশালী করা যাবে না। ভারতকে তার নিরাপত্তার বিষয়ে সুনিশ্চিত হতে হবে। ভারত কি বিশ্বগুরু হতে চলেছে তার মানে? মানে ভারত যেটা মোদিজি বলেন, ওনার যেটা ভিশন যে উইদিন 2049 উই আর গোইং টু বি ওয়ান অফ দ্য টপ ইকোনমিজ ইন দি আমি ওয়ার্ল্ড। শুধু মোদিজির কথা বলছি না, আমি বলছি ভারতবর্ষের আগামী দিনে যে রাজনৈতিক দলগুলো থাকবে, খুব সিরিয়াস শিক্ষিত লিডাররাই ভারতবর্ষকে চালাবে। সেটা বিজেপি চালাক, কংগ্রেস চালাক, যেই চালাক। গত দিনগুলোয় আমরা যে ভারতবর্ষের পলিটিক্স দেখেছি, সেটা একটা আমূল পরিবর্তন আসতে চলেছে ভারতবর্ষে, অবশ্যই আসবে। ভারতবর্ষের যারা জেন জি, তারা ভারতবর্ষের পরিবর্তন আনবে রাষ্ট্রনেতা নির্বাচনের ক্ষেত্রে। তারে মোরাল অফ দ্য স্টোরি 2026-এ মমতা ব্যানার্জির আশা ভীষণ ভীষণ কঠিন, ভীষণ কঠিন মমতা। এবার প্রশ্ন হচ্ছে, আমি স্বেচ্ছায়, আমার হাতে ক্ষমতা আছে, আমি স্বেচ্ছায় তোমাকে আসনে বসিয়ে দিলাম, এটার বিষয় আলাদা। কিন্তু এবারে যে লড়াই, কথাটা যদি একটু ভাঙেন, যেটা বললেন সেটা যদি কথা একটু- হচ্ছে, দেখুন সেটিংয়ের একটা বিষয় তো বলে সবাই। আচ্ছা। নরেন্দ্র মোদীর ইচ্ছাতেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে বসতে পারে, বা অমিত ইচ্ছাতে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ইচ্ছাতে বসবেন না। এবং আমরা যে বর্তমান পরিস্থিতি দেখেছি, যে নির্বাচন কমিশন এবং পুলিশ, এই যে আজকে যা নির্বাচন কমিশনকে যা ভূমিকা দেখছি, তাতে তো অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনো রকম সেটিং কিছু পাওয়াই যাচ্ছে না। ইডিসি তো ঢুকে গেছে। ইডি সিবিআই পর্যন্ত ঢুকেছে। এবং সবথেকে বড় কথা, আমাদের সাধারণ যারা মানুষ, সাধারণ ভোটার, তাদের ভোটাধিকারটা সুনিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন যে ব্যবস্থা নিয়েছে, যে স্ট্রং ব্যবস্থা, তা তো শাসকের এগেনস্টেই ব্যবস্থা। তো স্বাভাবিকভাবে সেটিংটা নেই, স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় নিশ্চিত বলে আমি মনে করছি। কিছু সিটস নিয়ে যদি আমরা কথা বলি, ধরুন ব্যারাকপুর সিটটা আপনার কি মনে হচ্ছে? ব্যারাকপুর সিটে কৌস্তব বাগচি, আমি তো খুব পজিটিভ মনে করছি কৌস্তব বাগচিকে। কৌস্তব বাগচির বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সব পজিটিভ। আমি কৌস্তব বাগচিকে ব্যারাকপুরে এগিয়ে রাখছি। আর এই রাজ চক্রবর্তীর কথা ধরি, রাজ চক্রবর্তীও খুব বড় ব্যক্তি এবং তার শুক্র খুব স্ট্রং বার্থ চার্টে, ঠিক আছে, জনপ্রিয়তা প্রবল আছে। কিন্তু আমি মনে করি ব্যারাকপুরে কৌস্তব বাগচি এই মুহূর্তে এগিয়ে রয়েছে। কে জিতবে এখনই কমেন্ট করার নেই, কিন্তু কৌস্তব বাগচি এগিয়ে রয়েছে জ্যোতিষী অনুযায়ী। একদম। তার কারণটা কি? তার কারণ কৌস্তব বাগচির বার্থ চার্টটা আমি খুব ভালোভাবে অ্যানালাইসিস করেছি। বরানগর যদি আমি ভাবি, বড়নগরে সজলবাবু জিতবেন, একদম জিতবেন। সায়ন্তিকাদি তো প্রচার করে মানে মাথার ঘাম পায়ে ফেলে ফেলেছে। সজলবাবু জিতবেন। কেন জিতবেন? আরও কিছু কথা বলি। ওনার বর্তমান দশা খুব ভালো, খুব শুভ দশা চলছে। এবং রিসেন্টও দেখেছেন রাজনৈতিক যে পরিস্থিতি, তাতে উনি মন্ত্রী হবেন বলে একজন ঘোষণাও করেছেন, সেটাও তো একটা এফেক্ট পড়বে। খুব ভালোভাবে বলছি, সজলবাবু জিতবেন। খড়গপুর দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ, কিন্তু দিলীপ ঘোষ কদিন আগে একটা মন্তব্য করেছে, মা বোনরা কিন্তু একটু হলেও অফেন্ডেড। মানে এটা নিয়ে তৃণমূল প্রচার করছে এটা নিয়ে। তৃণমূলের এবারে হেভিওয়েট প্রার্থীর সংখ্যা অনেক কম, এবং তৃণমূলের অনেক হেভিওয়েট হারতে চলেছে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিজে হারতে চলেছেন। আচ্ছা, আর যারা দাঁড়িয়েছেন তাদের মধ্যে সবার তো ব্যক্তি ধরে গণনা করা যায় না, বেশ কিছু সিট আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের একমাত্রই গুরুত্বপূর্ণ।
কারণ ওনার ওপরেই পুরো দলটা চলে। মানে একটাই পোস্ট দ্বিতীয়- সব ল্যাম্প পোস্ট, এটা তো সিপিএম এর কথা হয়ে গেল। না, সিপিএম এর নয়। দ্বিতীয়ত হচ্ছে যেহেতু ওনার নেতৃত্বে, যেহেতু ওনারই আদর্শেরই তো দল, উনি 294 সিটে পাচ্ছেন, উনি খুবই নিজেই বলেন। কোয়ালিটির লিডার, এবং ওনার ওনার দলে উনি ব্যতীত আর হেভিওয়েট বলা যায় না কাউকে। মানে সেই অর্থে নেই, এক সময় ছিলেন, মুকুল রায় ছিলেন, পার্থ চট্টোপাধ্যায় তো এখন উনি মানে বলা যেতে পারে রাজনৈতিক নির্বাসনে আছেন। হেভিওয়েট বলার মতো জায়গায় আর কেউ নেই। পার্থ চ্যাটার্জি সিটটা বেহালা পশ্চিম, বেহালা পশ্চিমে তৃণমূল অনেকটা এগিয়ে থাকবে। ইন্দ্রনীল খাঁ ভালো প্রচার করছেন, রত্ন চ্যাটার্জিও করছেন, কিন্তু ইন্দ্রনীল খাঁ ইজ গিভিং আ টাফ ফাইট বিকজ যখন ওনাদের পোস্টারটা ছেঁড়া হলো উনি কিন্তু থানা ঘেরাও করে মোটামুটি লোককে জানিয়েছেন যে আমি আছি। ইন্দ্রনীল খাঁর বার চার্টে মঙ্গলের খুব একটা ভালো পজিশন নেই, ওকে, তো ইন্দ্রনীল খাঁ লড়াই করছেন, তবে ওই সিটটাতে তৃণমূল কিছুটা বেটার জায়গায়। বেহালা পূর্ব বেহালা পূর্বেও তৃণমূল এগিয়ে থাকবে, সুভাষিস চক্রবর্তী, এটা আমাদের অ্যানালাইসিস সুভাষিস চক্রবর্তী। এগিয়ে থাকবে। এবং কলকাতা যদি কথা আসে, দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা বেশ কটা সিটে বিজেপি ভালো ফল করবে, কিন্তু ওভারঅল কলকাতাতে মেজরিটিটা কিন্তু তৃণমূলের থাকবে। কুণালদা জিতবে? কুণাল ঘোষের সঙ্গে কে দাঁড়িয়েছে ওখানে আমি সঠিক জানি না, এটা বলা BJP খুব tough। অরূপ বিশ্বাসের ব্যাপারে টালিগঞ্জ, টালিগঞ্জও তৃণমূলের অনেক পজিটিভ জায়গা, টালিগঞ্জও তৃণমূল অনেক পজিটিভ জায়গায় থাকবে বলে মনে করি। যাদবপুর, যাদবপুর খুব কঠিন লড়াই হবে, যাদবপুর আমি দেখছিলাম, খুব কঠিন লড়াই হবে। বিকাশবাবু, দেবব্রত, যাদবপুরে যেই জিতুক মার্জিন খুব কমে জিতবে, বামপন্থীদের সাথেই তৃণমূলদের লড়াই হবে যাদবপুরে, যেই জিতুক খুব কম মার্জিন হবে যাদবপুরে। হুমায়ুন কবির কি ছাপ ফেলতে পারবে এই ভর ভোটে? আমি হুমায়ুন কবিরের কুষ্টি যেটুকু দেখেছি, আমার মনে হয় না হুমায়ুন কবির যতটা বলছেন অতটা কিছু হবে, অতটা কিছু ছাপ ফেলতে পারবে না। ভাঙড় সিটটা শওকত মোল্লা, দেখিনি। নসাদ সিদ্দিকী। এটা দেখিনি, তবে পালস তো বলছে ওখানে আইএসএফ এগিয়ে। আর আপনি যদি উত্তর 24 পরগনার দিকটা দেখেন, ভীষণ ভালো বিজেপি ফল করবে, যেমন অর্জুন সিং জিততে চলেছে নোয়াপাড়া থেকে। খুব ভালোভাবে, হ্যাঁ, কৌস্তব বাগচি এক জিততে second। চলেছে। এবার আপনি নোয়াপাড়ায় অর্জুন সিং বললেন, এটা একটুখানি অ্যানালিসিস করুন, কারণ আমার ব্যক্তিগত মতামতে চিনাঙ্কুদ্দা চেষ্টা করছে, আর লোকেও কিন্তু ভাইবটা খারাপ না। দেখুন, নোয়াপাড়া জায়গাটার কথা আমি বলতে পারবো না, তো অর্জুন সিংয়ের যে চার্ট, অর্জুন সিংকে 2024-এ অর্জুন সিংয়ের পরে কিছু অর্জুন সিংয়ের পরিবর্তন ঘটেছে, সেটা কী বিষয়ক পরিবর্তন আমি বলবো না। ব্যক্তিগতভাবে আমার সঙ্গে অর্জুন সিংয়ের বেশ যোগাযোগ আছে। অর্জুন সিং যে প্রস্তুতি নিয়েছেন তাতে অর্জুন সিংকে হারানো ইম্পসিবল, ওনার ছেলে অসম্ভব। পবন সিং তো জিতবেই, অর্জুন সিং, পবন সিং, বীজপুরে সুদীপ্ত দাস, ব্যারাকপুরে কৌস্তব বাগচি, এই সিটগুলো তৃণমূল জিততে পারবে না। আপনি যদি রাজারহাট গোপালপুরটা দেখেন, ওই দিকগুলো আমি খুব বেশি দেখিনি। আমি আপনাকে প্রার্থীটা বলে দিচ্ছি, তরুণজয়ী তিওয়ারি আর এদিকে অদিতি মুন্সি। খুব মুশকিল, কেন আমি যে চার্টগুলো আমি দেখেছি সেই চার্টগুলোর বাইরে প্রেডিকশন করা খুব কঠিন। যেমন আপনি ভাঙড় জিজ্ঞেস করলেন, আমি বলতে পারলাম না, শুধু বললাম পাবলিক পালস বলছে আইএসএফ জিতছে, কারণ সত্যিই আমি নওশাদ সিদ্দিকী বা ওখানে যারা আছে তাদের চার্ট আমি পাইনি। আর হাওড়ার দিকটা রুদ্রনীলদা। রুদ্রনীলের চার্ট বেশ ভালো, লড়াই হয়তো হবে, কিন্তু অপোজিট ক্যান্ডিডেটের চার্ট আমার কাছে নেই, বলা মুশকিল। তবে আমি মনে করি বিজেপি 150-60-এর উপরে আসন পাবে। আর 4টে মূর্তি আছে বিজেপিতে, সেই 4 মূর্তি নিয়ে আপনার কি মনে হয় বা আপনার গণনা কি বলছে? ফার্স্ট শুভেন্দু অধিকারী, সেকেন্ড দিলীপ ঘোষ, থার্ড শ্রমিক ভট্টাচার্য, ফোর্থ সুকান্ত মজুমদার। হাউ দে আর গোয়িং টু কন্ট্রিবিউট টু বেঙ্গল? কন্ট্রিবিউট, দেখুন, আমি চারজনের মধ্যে শুভেন্দুবাবুর চার্ট খুব ভালোভাবে দেখেছি, শ্রমিকবাবুর চার্ট খুব ভালোভাবে দেখেছি, সুকান্তবাবুর চার্টও ভালোভাবে দেখেছি, দিলীপবাবুর চার্ট তো আমি দেখেছি। যদি বলেন কন্ট্রিবিউশনের কথা, তাহলে মুখ্যমন্ত্রী বা প্রধান প্রশাসক হিসেবে অবশ্যই শুভেন্দু অধিকারী হওয়ার বেশি chances মাস বেশি। লিডার না, না আমাদের দিক থেকে সেটা। তার বর্তমান গ্রহ দশা এবং তার যে শনির অবস্থান, সেগুলো কিন্তু রাজ্যের প্রধান শাসক হওয়ার জন্য কানেকশান দিচ্ছে। আর শ্রমিকবাবু, সুকান্তবাবু, তারা পশ্চিমবঙ্গকে ভীষণভাবে ডেভেলপ করবে, তারা পশ্চিমবঙ্গে খুব বড় জায়গায় আসলে। দিলীপবাবু, আমি এটা পার্সোনাল মনে করছি, যদি বিয়ে না করতেন, আচ্ছা, দিলীপবাবু থেকে বেটার চয়েস কিছু ছিল না। দিলীপবাবুকে তার আগে থেকে honest। একটুখানি কর্নার করে দেওয়া হয়েছে। দিলীপবাবু অনেক অনেস্ট একজন রাজনীতিবিদ। দিলীপবাবু মানুষকে খুব বুঝতে পারে, গ্রামের মানুষ ওনাকে ভালোবাসে। আমাদের শাস্ত্রে একটা কথা বলা হয়, সপ্তম পতি হচ্ছে বিবাহর অধিপতি। সে সপ্তম পতি দশমে আছে, না একাদশে আছে, না ষষ্ঠে আছে,
না চতুর্থে আছে না পঞ্চমে আছে। দেখবেন অনেকে বিয়ের পরে উন্নতি করে, অনেকে বিয়ের পরে অবনতি করে। দিলীপবাবুর কিন্তু বিয়েটা করার পরে অবনতি হয়েছে। বিবাহ না করলে দিলীপবাবু অনেক সফল রাজনীতিবিদ হতে পারতেন বলে আমার ব্যক্তিগত ধারণা। আর তৃণমূলের কিছু পার্সোনালিটিসের আমি কথা বলছি, মদন মিত্র, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, পরেশ অধিকারী, এদের কি ভাগ্য চলতে চলেছে? না এদের ভাগ্য মমতা ব্যানার্জির সাথে কানেক্টেড ডাইরেক্টলি? মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তো কানেক্টেডই, কিন্তু এদের মধ্যে যদি আপনি কথা বলেন, জ্যোতিপ্রিয় মল্লিক হারছে, হারছে। অবশ্যই হারছে। মদন মিত্র কঠিন ফাইট হবে তার জন্য, হয়তো জিততে পারে। আর বাকি যাদের কথা বললেন তারা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। ফিরহাদ হাকিম ফিরহাদ ভোটের হাকিম সিটটা তো ফিরহাদ হাকিম যে সিটটায় রয়েছে ওটা রাকেশ তো সিং। তৃণমূলের অটোমেটিক চয়েস সিট হিসাব মতো। তো রাকেশ সিং বা ফিরহাদ হাকিম দুজনেরই কারোরই চার্ট আমি অ্যানালাইজ করিনি, তো এখানে বলা খুব কঠিন। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক হারছেন, এই নিয়ে নিশ্চিত থাকুন আপনি। পরেশ অধিকারী পরেশ অধিকারীকে নিয়েও আমি দেখিনি অতটা।